বড় বড় মিডিয়া হাউসগুলোকে বিএনপি দখল করে ফেলেছিল। এটার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নির্বাচনের ভোটের ফলাফল দেওয়ার সময় টেলিভিশন একটু সময় বিলম্ব করে যেই কেন্দ্রটাতে আমরা পরাজিতর রিপোর্ট এসেছে, ওই যে বললাম 1 ঘন্টা বিরতি ছিল, ওটার সাথে আগের জয়ী কেন্দ্রটা যোগ করে একটা ব্যালেন্স রেজাল্ট দিচ্ছিল। এই কারণে আপনি খেয়াল করবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছিল যে অনলাইনে দেখছি জামাত এগিয়ে আছে, টেলিভিশনে দেখছি বিএনপি এগিয়ে যাচ্ছে। আসলে হচ্ছেটা কি? আসলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে বড় বড় মিডিয়াগুলোকে নির্বাচনের আগেই বিএনপি ম্যানেজ করে ফেলেছিল, কারণ তাদের বুঝতে পেরেছিল যে ম্যানেজ ভোট ছাড়া তাদের পক্ষে জিতে আসা সম্ভব না। সো এই ক্ষেত্রে মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল বিএনপিকে জয়যুক্ত করানোর পিছনে। তারা তাদের কার্যক্রম সফলভাবেই পালন করেছে বলে আমি মনে করি। মোদি ভারতের মুসলমানদের বিরুদ্ধে যেভাবে ইসরায়েলের মডেল স্বরূপ প্রকাশ করেছেন, প্রশ্ন হচ্ছে ভারতের মোদি সরকার না থাকলে কি ভারতের মুসলমানরা ভালো থাকবে বলে মনে করেন? দেখুন, ভারত হচ্ছে এমন একটা রাষ্ট্র যারা কখনো ওপেনলি মুসলমানদের অত্যাচার করে, কখনো হচ্ছে অগোচরে অত্যাচার করে। ভারতের ইতিহাস যদি আপনি দেখেন, সবসময় মুসলমানরা নির্যাতিত। আপনি সেটা বাবরি মসজিদের কথা বলেন, পরবর্তী সময় বলেন। বাবরি মসজিদের সময় তো নরেন্দ্র মোদী ছিল না, তখন কি মসজিদ ভেঙে ফেলা হয় নাই? নিচে একটা মন্দির আছে এরকম একটা ঘোষণা দিয়ে। তো অতএব আমি যেটা বলতে চাচ্ছি, সরকার যেটাই হোক, ভারতের এত বড় একটা দেশ, এত জনসংখ্যার মধ্যে ওখানে মুসলমানরা সবসময় নির্যাতিত। অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যৎ কী হবে আমি বলতে পারছি না। তবে নরেন্দ্র মোদীর সময় মুসলমানরা বেশি নির্যাতনের শিকার হয়। এটা হচ্ছে আপনার প্রশ্নের মূল উত্তর। অন্যান্য সরকারের সময় যে মুসলমানরা প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা পায়, এটা কখনোই ভারতে হয় নাই। ভবিষ্যতে হবে কি না এটা আসলে সময় বলে দিবে। এবং পার্থক্যটা আপনি দেখবেন একদম কাছাকাছি বর্ডার কান্ট্রি। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী যদি কেউ থাকে, বৌদ্ধ যদি কেউ থাকে, খ্রিস্টান যদি কেউ থাকে, তারা কখনোই মনে করেন আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তৃতীয়ত প্রশ্নই ওঠে না। আমরা কিন্তু ছোট জায়গায় অনেক পপুলেশন একসাথে মিলেমিশে বড় হই। ঈদের দিনে আমার বাসায় আমার হিন্দু বন্ধু কিন্তু সেমাই খেতে চলে আসে। তো এই কালচারটা আমরা এভাবেই নিয়ে বড় হয়েছি। কিন্তু ভারতের পুরাপুরি উল্টা দৃশ্য। মজার বিষয়, এই ভারতই বাংলাদেশে যদি কোনো কারণে একজন হিন্দু নির্যাতিত হয়, এমনভাবে ফুলে ফেপে নিউজ প্রচার করা শুরু করে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। সো এইটাই হচ্ছে ভারতের বর্তমান অবস্থা। তারা সবসময় মুসলমানদের নির্যাতন করেছে অতীতে, এখনও করে যাচ্ছে। কেউ কেউ বলছে জামাত মিডিয়া সন্ত্রাসের শিকার, আপনার মত কি? আচ্ছা, না, এইখানে ঘটনাটা হচ্ছে, দেখুন, নির্বাচনের আগ থেকেই আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে যে বড় বড় মিডিয়া হাউসগুলোকে বিএনপি দখল করে ফেলেছিল। এটার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নির্বাচনের ভোটের ফলাফল দেওয়ার সময় আমরা যখন একসাথে বসে বড় মনিটরের রেজাল্ট দেখছি, টেলিভিশনের রেজাল্টগুলো অন্যরকম আসছিল। মানে ভোট কেন্দ্র থেকে যখন রেজাল্ট আমাদের কাছে চলে আসছিল এক এক করে, আমরা যখন আমাদের ল্যাপটপে বসে খাতা কলমে যোগ করছিলাম, সেই ফলাফলটা টেলিভিশন প্রচার করছিল না। টেলিভিশন একটু সময় বিলম্ব করে যেই কেন্দ্রটাতে আমরা পরাজিতর রিপোর্ট এসেছে, ওই যে বললাম 1 ঘন্টা বিরতি ছিল, ওটার সাথে আগের জয়ী কেন্দ্রটা যোগ করে একটা ব্যালেন্স রেজাল্ট দিচ্ছিল। এই কারণে আপনি খেয়াল করবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছিল যে অনলাইনে দেখছি জামাত এগিয়ে আছে, টেলিভিশনে দেখছি বিএনপি এগিয়ে যাচ্ছে। আসলে হচ্ছেটা কি? আসলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে বড় বড় মিডিয়াগুলোকে নির্বাচনের আগেই বিএনপি ম্যানেজ করে ফেলেছিল, কারণ তাদের বুঝতে পেরেছিল যে ম্যানেজ ভোট ছাড়া তাদের পক্ষে জিতে আসা সম্ভব না। সো এই ক্ষেত্রে মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল বিএনপিকে জয়যুক্ত করানোর পিছনে। তারা তাদের কার্যক্রম সফলভাবেই পালন করেছে বলে আমি মনে করি। তবে এই বিষয়ে আমার কোনো অভিযোগ নাই, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় এর চেয়ে নগ্ন হস্তক্ষেপ আমরা দেখেছি, সেই তুলনায় তো কমই দেখলাম। ভবিষ্যতেরটা সময় বলে দিবে। 12 তারিখ থেকে এই নতুন সরকারকে আপনি কেমন দেখলেন? দেখুন, এত ছোট্ট সময় একটি সরকারকে বিশ্লেষণ করা খুব কঠিন, কিন্তু আপনার আগের প্রশ্নের উত্তরে আমি কিন্তু বলে দিয়েছি যে বিভিন্ন জায়গায় জোর করে অতীতের মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিএনপির লোক বসানো হচ্ছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ভোট ছাড়াই মেয়রদের বিভিন্ন প্রশাসনিক জায়গায় বিএনপির লোকজন বসিয়ে দেওয়া হচ্ছে। এটা দ্বিতীয় দুঃখজনক বিষয়। তৃতীয়, রমজান মাস চলছে। আমরা গত বছর ইউনূস সাহেবের সময় একটা রমজান মাস দেখতে পেয়েছি। দ্রব্যমূল্যের দাম
জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। মানে বিএনপি আসতে আসতেই এই যে লেবুর হালি 200 টাকা উঠে যাচ্ছে, এই বিষয়গুলো দুঃখজনক। এবং চাঁদাবাজির বিষয় নিয়ে নতুন করে বলার কিছু নাই। সমঝোতার চাঁদা নিয়ে নতুন করে শুরু হয়েছে কথাবার্তা। একই সাথে বিএনপির গুরুত্বপূর্ণ কিছু মানুষজন যারা 71কে টেনে ওই শেখ হাসিনার বয়ানকে ধারণ করে ইনকিলাব জিন্দাবাদ নিষিদ্ধ করতে যাচ্ছে, তাহলে কি বিএনপি জিন্দাবাদ স্লোগান ও বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান থেকেও জিন্দাবাদ সরাতে হবে কিনা আমি জানি না, কিন্তু এত অল্প সময়ে এত বেশি বিতর্ক সৃষ্টি করে ফেলাটা দুঃখজনক। আবার কিছু পজিটিভ দিকও আছে। আমি আমার জায়গা থেকে একদম ন্যায় মানবিক বিচার যদি করি, জনাব তারেক রহমান হতে পারে উনি ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, কিন্তু প্রোটোকলবিহীন বিশাল প্রোটোকল ছাড়া জনগণের সাথে রাজপথে চলছেন। সিগন্যাল আসলে ওনার গাড়িও দাঁড়াতে হচ্ছে। এই টাইপের কিছু ছোটোখাটো বিষয় আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগে না। তো সব মিলিয়ে আমি যেটা বলতে চাই, এত ছোট সময়ে বিশ্লেষণ করা কঠিন, কিন্তু এত অল্প সময়ের মধ্যেই যদি মার্কিং করতে হয় তাহলে কিন্তু অনেকগুলো খারাপ দিক আমরা অলরেডি দেখে ফেলেছি। এবং নির্বাচন পরবর্তী সহিংসতা, এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন, বিএনপি তৃণমূলের কর্মীরা যেভাবে জামাত এনসিপি সহ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল, এই জিনিসটাও খুব দুঃখজনক ছিল। এবং আপনি ধর্ষণের নিউজটাও নিশ্চয়ই পেয়েছেন হাতিয়াতে। তো এই সব কিছু মিলিয়ে অল্প সময়ে বিএনপি অনেক দুর্নাম কামিয়ে ফেলেছে বলে আমি মনে করি। কিন্তু আমি আশা করি বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপিতে রূপান্তর হবে। সেটা যদি না হয় তাহলে জনগণ জানে যে কিভাবে আরেকটা গণ অভ্যুত্থান সৃষ্টি করে কিভাবে এবার ভারতের জায়গায় লন্ডনে পাঠিয়ে দিতে হবে, এটা জনগণ খুব ভালো মতো জানে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত
দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদ নেই।